নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু হলো। পাশাপাশি সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে উদলাবাড়িতে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হলো বিধায়কের উপস্থিতিতে। কৃষকেরা সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার জলপাইগুড়ি কৃষি ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। মাটিগাড়া ফাঁসি দেওয়া ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে দুটি গাড়ি, আহত বেশ কয়েকজন যাত্রী। শিব মন্দির সংলগ্ন ফ্লাইওভারে এদিন এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাগডোগরা যাচ্ছিল একটি ছোট যাত্রীবাহী 4 চাকার গাড়ি। অন্য একটি 4 চাকার গাড়ি দ্রুত গতিতে এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ওই যাত্রীবাহী গাড়িতে। ঘটনায় যাত্রীবাহী গাড়িটি কয়েক পাল্টি খেয়ে রাস্তার ওপর পড়ে। আহত হয় বেশ কয়েকজন যাত্রী। এদিকে ছোট 4 চাকার গাড়ির চালক ঘটনার পর গাড়ি রেখেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এই টোটোর মধ্যে ছিলাম। মানে কিভাবে হলো দুর্ঘটনাটা, মানে দোষটা কার ছিল? দোষটা যদি বলা যায়, এই যে এই গাড়িটাই ছিল। হ্যাঁ, মানে কোন দিক থেকে আসছিল এই গাড়িটা? আমরা শিলিগুড়ির থেকে শিব মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, গাড়িটা শিব মন্দিরেরই গাড়ি। আচ্ছা। আর এই গাড়িটা মানে স্পিড যেটা বোঝা যাচ্ছে যে লাগবেই, হ্যাঁ, যার জন্য আমরা সেইভাবে অ্যালার্ট হয়ে যাচ্ছি। আচ্ছা। করতে করতেই মেরে দিল। 3 পাল্টি আমরা খেলাম। 3 পাল্টি খেলেন? হ্যাঁ। আপনার কতজন ছিলেন টোটোতে? টোটোতে কজন? 2 জন পেছনে, আমরা 2 জন, 4 জন, 5 জন, 6 জন সামনে বুঝি। সবাই কেমন আছে? একজনের খুবই উন্ডেড হয়েছে, একটা অল্প বয়সী নিউজিয়াতে নিয়ে গেছে। নিউটাতে নিয়ে গেছে। হ্যাঁ। আপনাদের অবস্থা কেমন আছে? আমি এই মুহূর্তে কিছু বুঝছিলাম, আমার এই ঘাড়ে আর আমি হাত উঠাতে পারছিলাম না, এখন উঠছে। আর আমার বিশেষের এই জায়গাটা লেগেছে। এখন যাবো, আমি ডাক্তারের কাছেই যাচ্ছি। আমরা আপনার নাম? কল্যাণ সেনগুপ্ত। বাড়ি শিবমন্দির, শিলিগুড়িতে। জলপাইগুড়িতে শুরু বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধ টিকাকরণ। জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধের টিকাকরণ কর্মসূচি শুরু হলো। রাজ্য স্তরে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। এদিন জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কর্মসূচি শেষে জানানো হয়, জলপাইগুড়ি জেলায় টিকাকরণ কর্মসূচি চালানো হবে। উদ্বোধনের পরে 14 বছর বয়সী একাধিক কিশোরীকে এই টিকা প্রদান করা হয়। পরে অতিথিরা জেলা হাসপাতাল পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, কিশোরীদের মধ্যে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ধাপে ধাপে এই টিকাকরণ কর্মসূচি পরিচালিত হবে। জলপাইগুড়ি জেলাতে টোটাল 10টা সেন্টারে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিন লঞ্চ হলো, সেটা আমরা চালু করলাম প্রথম। এটা 14 বছর বয়সী মেয়েদের আমরা একমাত্র এই ভ্যাকসিনটা দিচ্ছি। এই ভ্যাকসিন দিলে মেয়েদের যে একটা মারাত্মক প্রাণঘাতী রোগ আমাদের হয়, জরায়ু ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার আমরা বলি, সেটা থেকে তার লাইফ লং প্রিভেনশন পাওয়া যাবে। থেকে এসে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন এইচপিভি। কি বলছে এই ভ্যাকসিন দিলে কতটা শরীরের পক্ষে ভালো, বা কি বলেছে, কি এটাতে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ হবে আর কি। মনে একটা ভয় বা ইত্যাদি ডাক্তার কোনো পরামর্শ দিয়েছে? কেন নিলে এটা?
to prevent cervical cancer. কি নাম তোমার? Yashashwini Das, কোথায় নিয়ে যাচ্ছে? কোন হসপিটাল থেকে নিয়ে এসেছে? Jalpaiguri Hospital. সদর হসপিটাল। ওদলাবাড়িতে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা। কিশোরীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলেন বিধায়ক। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো 14 বছর বয়সী কিশোরীদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। শনিবার ওদলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচির শুভ সূচনা করেন এলাকার বিধায়ক শুক্রা মুন্ডা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। চিকিৎসকদের মতে এই টিকা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং কিশোরীদের ভবিষ্যতের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, রাজ্য কেন্দ্র সরকারের এই যৌথ উদ্যোগ কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে। তিনি সকল অভিভাবকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং কিশোরীদের টিকাকরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এদিন টিকাকরণের পাশাপাশি উপস্থিত কিশোরীদের হাতে স্যানিটারি ন্যাপকিনও তুলে দেন বিধায়ক। অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এইচপিভি টিকাকরণ কর্মসূচি চালানো হবে, যাতে অধিক সংখ্যক কিশোরী এই সুবিধার আওতায় আসতে পারে। না, এটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা প্রোগ্রাম আছে, যেটা আগামীকালে যে কোনো যেটা আমাদের এই ভ্যাকসিন দেওয়ার মানে হচ্ছে কি প্রিকশন, মানে এই ভ্যাকসিন যদি দেওয়া যায় তাহলে আগামীকাল যেটা রোগটা আসার যেটা সম্ভাবনা থাকে সেটা প্রতিরোধ হয়ে যাবে। আর তার জন্য এই স্বাস্থ্য ভবনটা এই স্টেপটা নিয়েছে, তার আজকে শুভারম্ভ হচ্ছে। আগামী দিনেও আমরা এইভাবে একটু ভালো, মানে যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যেটা ইনস্ট্রাকশন আসবে সেটাকে আমরা ভালোভাবে ফলো আপ করবো, তাকে মানুষের কাছে পৌঁছে দেবো। বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও এক। এই মামলায় পলাতক মূল অভিযুক্ত কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ সহযোগী আনসার আলীকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, গত 5ই মে জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে কৃষ্ণ দাস। তার সঙ্গেই আত্মগোপনে ছিল ডেঙ্গুয়াঝার চা বাগানের বাসিন্দা আনসার আলী, যার নামও অভিযুক্তদের তালিকায় রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনসার আলীকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় বাকি অভিযুক্তদের, বিশেষ করে কৃষ্ণ দাসকে ধরাও এখন সময়ের অপেক্ষা। যদিও গ্রেফতারের পর আনসার আলীর দাবি তাকে গ্রেফতার করা হয়নি, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। কেন কেন? কারণ একটা যে মারপিট হয়েছিল, হ্যাঁ পরে হ্যাঁ ওর জন্যই, হ্যাঁ ওর জন্যই আমার নামটা ঢোকাই দিচ্ছিল। সেদিকে আপনি ছিলেন? না, আমি একদম ওখানে ছিলাম না, কোনো অন্যায় আমি করিনি কারো, তাই আমি সারেন্ডার হলাম। ঠিক। স্যার আমি বাবু, আপনার নাম? আনসার আলী। কি নাম? আনসার আলী। আপনি কি পদে ছিলেন? আপনি কি পদে ছিলেন? রাজনীতির কোনো পদে নেই। ক্রান্তি পোস্ট অফিসে আধার পরিষেবা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান। ক্রান্তি পোস্ট অফিসে আধার সংশোধন ও আপডেট পরিষেবা চালুর দাবিতে শুক্রবার এক স্মারকলিপি সাব পোস্ট মাস্টারের হাতে তুলে দেন ক্রান্তি এলাকার বাসিন্দারা। এদিন সাধারণ নাগরিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজিত রায়, রাজীব লোচন বালা, মিঠুন সরকার, কমল রায়, বাপন রায় এবং শোভা রায়। স্মারকলিপি প্রদান করার পর রাজীব লোচন বালা ও অজিত রায় জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ক্রান্তিতে পোস্ট অফিস থাকা সত্ত্বেও আধার রেকটিফিকেশনের, মোবাইল নাম্বার লিঙ্কিং, বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক সংশোধন সহ বিভিন্ন আধার আপডেট পরিষেবার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে সাধারণ মানুষকে বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এই পরিষেবা নিতে হচ্ছে। ক্রান্তি পোস্ট অফিসে যদি প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয় তাহলে এলাকার বহু সমস্যার সমাধান হবে। অন্যদিকে স্মারকলিপি গ্রহণের পর পোস্ট অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। সকলকে নমস্কার। আজকে আমাদের ক্রান্তি ব্লক থেকে আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের আধার সেন্টার, আমাদের যে পোস্ট অফিস রয়েছে ক্রান্তিতে, আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে এটা চলছে, কিন্তু এখানে আমাদের আধার রেকটিফিকেশান,
বয়স্ক মানুষদের বিভিন্ন সমস্যা এগুলো করার জন্য তাদেরকে বিভিন্ন অন্য জায়গায় দৌড়াতে হয়। তো এগুলো তাদের মধ্যে একটা বয়স্কজনিত সমস্যা রয়েছে, তারা যেতে পারে না। এই জন্য আমরা একটা দাবি দেওয়া রেখেছি, যাতে আমাদের এই পোস্ট অফিসে কিছু সময়ের মধ্যেই আমাদের ক্রান্তিবাসীর জন্য তথা আমাদের ক্রান্তি ব্লকের জন্য এখানে যাতে একটা আধার সেন্টার, যেখানে আধারের বিভিন্ন কাজ সার্টিফিকেশন করা, বিভিন্ন আপডেটস করা সেভাবে করা হয়, তার জন্য আমরা ক্রান্তিবাসীর পক্ষ থেকে সবাই মিলে আমরা আজকে আমাদের এই পোস্ট অফিসের যে পোস্টমাস্টার রয়েছেন তার হাতে আমাদের এই ছোট্ট দাবিপত্র তুলে দিলাম, এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কিছু সময়ের মধ্যেই তারা এই বিষয়ে চেষ্টা করে আমাদের এখানে সেই সমস্যা মেটানোর চেষ্টা করবে। অনেকদিন থেকে আধারের সেন্টারটা বন্ধ ছিল, আপনাদের দরখাস্তটা আমি পেলাম এবং আমি আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের এখানে আধার সেন্টারটা চালু হবে, তাহলে আমাদের এই একক এলাকার সমস্ত মানুষের উপকার হবে। কৃষকেরা সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে জলপাইগুড়ি কৃষি ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। শুক্রবার এই বৈঠকে মূলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের বাস্তব চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামাঞ্চলের কৃষকদের কাছে এইসব প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা এবং আর্থিক সহায়তা যথাযথভাবে মিলছে কিনা তা নিয়ে আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন দুই বিধায়ক। হ্যাঁ, সদরে কৃষি ভবনে একটু আলোচনা হলো। আলোচনাটা এই যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো নিয়ে একটু আলোচনা হলো। ওই কৃষকদের যে পিএম কিষাণ নিধির থেকে শুরু করে সমস্ত টাকাই 90% টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, সেই টাকা সাধারণ কৃষকরা পাচ্ছে কিনা সেই জন্যই ওনাদের এখানে আমাদের যাওয়া। এই আর একটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। আর আগামী দিনে কৃষকরা যেন প্রকৃতপক্ষে প্রকৃত কৃষকরাই যেন তার সুযোগ সুবিধাটা পায়, সরকারি সুযোগ সুবিধাটা, সার থেকে বীজ থেকে যেসব কৃষক ভাতা সেগুলো যেন সঠিক কৃষকরা পায়, সেই জন্যই ওই আলোচনা করার জন্য আমাদের কৃষি ভবনে যাওয়া। আবার বিভিন্ন সময় দেখেছিলাম নানা কৃষকের নানা রকম অভিযোগ ছিল। আজকে কি তারা কি কোনো রকম রূপ পেলেন? হ্যাঁ, অবশ্যই, কারণ সব কৃষক জানে না যে ওই কৃষি দপ্তর থেকে কৃষকরা এত সুযোগ সুবিধা আছে। সেটাই আমরা বললাম আজকে অফিসে যে আপনারা এটা অন্তত কৃষক সমাজের কাছে আপনাদের এই বার্তাটা পৌঁছানোর দরকার যে সাধারণ কৃষক যারা আছে তাদের ওই সার থেকে বীজ এবং কিছু যন্ত্র, কিছু চাষ করার সাবসিডি সেই হিসাবে পায়, সব কৃষকরা কিন্তু জানে না। তা আমরা আশা করি আগামী দিন কৃষকরা যদি এই সরকারের কাছ থেকে যদি সাবসিডিটা পায়, তারা যদি কৃষি কাজে যদি সেইগুলো ব্যবহার করে, আগামী দিন আমাদের সমাজ, কৃষক সমাজ আরও উপকৃত হবে। সেই ব্যাপারেই আমাদের আজকে যাওয়া। নিষিদ্ধ কাপ সিরাপ সহ 3 জনকে গ্রেফতার, বড় সাফল্য নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে 3 জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রাতে ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে 30টি কার্টুন থেকে প্রায় 4500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিরাপগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতরা শিলিগুড়ির অলোক কুণ্ডু এবং হাওড়ার প্রসেনজিৎ মুখার্জি ও সুরজিৎ হালদার। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলার কথা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা। শনিবার সকালে শহরের আবর্জনা ফেলতে গিয়ে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে পুরসভার কম্প্যাক্টের ভ্যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবর্জনা বোঝাই গাড়ি পিছু হটতে বাধ্য হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন 16 নম্বর ওয়ার্ডে। পরে এলাকায় যান ধূপগুড়ি মহকুমার শাসক তথা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধা সুব্বা।
তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ 2004 সালে জমি কেনা ও 2009 সালে প্রাচীর নির্মাণের পর থেকেই এখানে ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে, কিন্তু দূষণের আশঙ্কায় শুরু থেকেই তারা এর বিরোধিতা করে আসছেন। প্রায় 500 পরিবারের বসবাস এই এলাকায়, তাই কোনোভাবেই আবর্জনা ফেলা তারা মেনে নেবেন না। অন্যদিকে প্রশাসনের দাবি, এখানে ডাম্পিং গ্রাউন্ড নয়, আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করার পরিকল্পনা রয়েছে। এখানে আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে রিসাইক্লিং করা হবে এবং বাকি অংশ থেকে জৈব সার তৈরি করা হবে। বসবাস করে 210 নম্বর বুথে আমাদের এখানে তুলে দিন। আমাদের অন্য কোনো ব্যবস্থা কোনো জায়গায় একটা ব্যবস্থা করে আমরা এখানে আপনারা ইউজ করি। আমাদেরকে গাড়ি চাপা দিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে, এটা 100%। আমরা তো পানীয় জল এমনি পাই না, শুদ্ধ পানি তো আমরা এমনি পাই না। আজকে তো হয়ে গেল হবে, আরো জল হয়ে গেল পৌরসভা। আমরা এখন জল মেলা লক্ষ্য নিয়ে থাকেন, আমাদের 16 নম্বর ওয়ার্ডে 110 নম্বর বুথে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। কি সমস্যা এখানে সকাল থেকে? সমস্যা এই যে একটা ডাম্পিং দীর্ঘদিন ধরে এইভাবে সেই বামপন্থী সরকার আমলে এটা করছিল, করার পরেই এমনি তো একটা কারখানা হওয়ার কথা বলে করছিল। সাধারণ মানুষ তো অতটুকু বোঝে না, কারখানা যার জমি বেচছে ওরা কিনছে, ওরা কী করবে। পরে যখন একটা সাইনবোর্ড দিয়ে গেলে ঘুরতেছে যে একটা ডাম্পিং, ঠিক আছে ডাম্পিং করা হয়ে গেলে একদিন মাল সামান নিয়ে আসলে ওখানে সবাই দেখে একেবারে আটকাই দিল যে না এটা তো আমরা একটু দিব না। তারপর ওইভাবে চলে গেল। তারপর বামপন সরকার চলে যাওয়ার পরে আসলো টিএমসি আসার পরেও দুই একবার এইভাবে আসছিল, তাও লোক ঘুরে দিছিল। তারপরে ইদানিং আবার এই যে কালকের থেকে আবার ওই এই মালপানি নিয়ে আসে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এখানে ওই আবর্জনা ছাড়া অন্য কিছু যা করে করি, আমরা আবর্জনা করতে দেবো। চারপাশে আশেপাশে প্রায় 3 থেকে 400 পরিবার আছে। এই পরিবারগুলো এই আবর্জনা ডাম্পিং এখানে করলে পরে আমাদের বাচ্চা কাচ্চা পরজন্মের যে একটা ইয়ে আছে, এই জেনারেশনটা কী অবস্থা হতে পারে। আর একটা ডাম্পিং থাকার পাশে কী অসুবিধা এটা সবাই জানে, সেটা আমরা করতে দেব। এখন তো এসডিও আসছে, হ্যাঁ বলতেছে, এখন এই দর্শক আমাকে কী বলতেছে। এখন ওরা কয় যে কারখানা মানে এখানে জমি ডকুমেন্টস কাগজপাতি যারা যারা আশেপাশে জমি যার আছে তারা ল্যান্ড দেখে আজকে আমাদের উদ্যোগ নিয়েছিলাম এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটাকে ফাংশনাল করার জন্য, কিন্তু এখানে যে আশেপাশে পরিবাররা আছেন ওনারা একটু অবজেকশন দিয়েছে। তো আমরা লিস্ট ড্র করছি, তারপর ওনাদের সঙ্গে সেপারেটলি আবার বসা হবে। ম্যাডাম, ওনারা তো বারবার দাবি জানাচ্ছেন এবং আজকে গাড়িও ঘুরিয়ে দিয়েছেন। যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলোর ওপরে কী ব্যবস্থা নেবেন? দেখুন, এখানে আমাদের মানুষকে হয়তো বোঝাতে পারছি না, ওনাদের 20 বছর ধরে এটাই ধারণা যে ডাম্পিং সাইট হবে, কিন্তু এটা ডাম্পিং সাইট হবে না। এটা আমরা সায়েন্টিফিক্যালি একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করছি, যেখানে প্লাস্টিক সেগ্রিগেশন হবে এবং প্লাস্টিক সেগ্রিগেট করার পর প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আমাদের আছে ঝুমুরে, ওখানে দেওয়া হবে এবং বাকি যা আছে সেটাতে জৈব সার তৈরি হবে। তো এটা হয়তো আমরা মানুষকে ভালো করে বোঝাতে পারছি না, বা 20 বছর ধরে ওনাদের যা ধারণা আছে যে ল্যান্ডফিল হবে বা ডাম্পিং সাইট হবে, সেটা নিয়েও ওনাদের আছে। তো আমরা দেখি আগামী দিনে আবার বসবো ওনাদের সঙ্গে। ম্যাডাম, 2013 সালের তৎকালীন এসডিও জলপাইগুড়ি সীমা হালদার তিনিও এসেছিলেন, সেখানে চেষ্টাও করেছিলেন, তিনিও ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে এত বছরের মানুষের যে রাগ বা মানুষের যে দাবি, সেটা কতটা কীভাবে মেটাবে? দেখুন, এখন চেষ্টা তো চালিয়ে যেতে হবে, যেহেতু ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে কোনো SWM ইউনিট নেই, আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো আগামী দিনে শুধু এটা তো প্রাইমারি ইউনিট হলো, আমরা আরও কিন্তু জমিগুলো আইডেন্টিফাই করছি, সেখানে সেকেন্ডারি যে ইউনিটগুলো হবে আরও একটু বড় জমি আমাদের লাগবে। অলরেডি কাজ শুরু হয়েছে, আমরা আরও অন্য সাইটগুলোও দেখছি। তো শুধু একটা সাইট নয়, আমাদের 3-4টে সাইট আরও লাগবে, যেখানে আমরা SWM ইউনিটটা তৈরি করব। বর্তমানে কি এখন বন্ধ থাকবে? বর্তমানে আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা আবার সেকেন্ড রাউন্ড অফ মিটিং করব, যারা এফেক্টেড ফ্যামিলিজ আছেন তাদের সঙ্গে আবার বৈঠক হবে আলাদাভাবে। এসআইআর নিয়ে এবার সরব হলো ভোটাধিকার সুরক্ষা সমন্বয়ের মঞ্চ প্রস্তুতি কমিটি।
এদিন জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল। এই কনভেনশনের মাধ্যমে যে সমস্ত বিচারাধীন ভোটার রয়েছে বা ডিলিটেড ভোটার রয়েছে তাদের সঠিক পদ্ধতি মেনে নাগরিকত্ব দেওয়া। এদিন এই কনভেনশনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ডিলিটেড ভোটাররা যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনি সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আমাদের মানবাধিকার সংগঠন সিপিডিআরএস তারা এসআইআরের যে প্রক্রিয়া নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে, আমরা মনে করেছি এটা অত্যন্ত অগণতান্ত্রিক, অবৈধ, অসাংবিধানিক। আমরা তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করেছি। বাস্তবে বিপুল সংখ্যক ভারতবর্ষের নাগরিক, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা বৈধ ভোটার, আবার এমন অনেক মানুষ বৈধ কি বৈধ নয় এই বিচার বিভাগ বিচার শেষ করতে পারেনি, অথচ নির্বাচন প্রক্রিয়া হয়ে গেল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছি এবং আমরা বলতে চাই যাদের নাম এখনও বিচারাধীন অবস্থায় আছে, ট্রাইব্যুনালে আছে, দ্রুত তাদের এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সমস্ত বৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলছি, নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। এটা নির্বাচন কমিশন নিজে বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আমরা দেখলাম যে বাস্তবে এর মধ্য দিয়ে এই যে তালিকা, ডিলিটেড তালিকা, তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরকে পাঠাবে এবং বলছে যে কোনো সময় তারা আটক করবে। এটা আইন মাফিক হচ্ছে না। একজনকে অভিযোগ করলাম, আমার মনে হলো সন্দেহভাজন, আমি আটকে রাখলাম, কোনো আইনি প্রক্রিয়ায় গেলাম না, এটা চলতে পারে না। আমরা তাই তার বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের সিপিডিআরএসের উদ্যোগে এলাকায় এলাকায় ভোটাধিকার সুরক্ষা সমন্বয় মঞ্চ গড়ে তুলছি। আজকে এখানে অসংখ্য ডিলিটেড যারা মানুষ তারা এখানে আছেন, তারা এসেছেন, তারাও এখানে তাদের বক্তব্য রাখছেন। কি ব্যানারে আপনাদের প্রোগ্রামটা হচ্ছে আজকে? আমাদের উদ্যোগ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম, সিপিডিআরএসের, কিন্তু এটার মূল আয়োজক ভোটাধিকার সুরক্ষা সমন্বয় মঞ্চ প্রস্তুতি কমিটি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাজকুমার বসাক, আমি রাজ্য সম্পাদক সিপিডিআরএস। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। দুর্ঘটনার কবলে চা পাতা বোঝাই ছোট পিকআপ গাড়ি, জখম গাড়ির চালক। গতকাল বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের লাটাগুড়ি চালসা জাতীয় সড়কের বাতাবাড়ি দিঘিরপাড় এলাকায়। জানা যায় এদিন বিকেলে চা পাতা ভর্তি ওই ছোট পিকআপ গাড়িটি
চালসা থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় বাতাবাড়ি দিঘির পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের ওপর উঠে যায়। গাড়িতে থাকা কাঁচা চা পাতা সব গাড়ি থেকে পড়ে যায় মাটিতে। স্থানীয়রা আহত গাড়ির চালককে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর পেয়ে মেটালি থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এলাকায় এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। এখানে গাড়িটা চারসার থেকে আসতেছিল চাপাতার গাড়ি, আচ্ছা যাবে ক্রান্তি। গাড়িটা আসার সময় ডিসব্যালেন্স হয়ে একবার রাস্তাতে পড়ে গিয়ে তারপরে গর্তে চলে গেছে। এখন রেলিং এর উপর উঠে আছে গাড়িটা, রেলিং উঠে গেছে। আর ডাক্তারকে আমরা ড্রাইভারকে আমরা হসপিটালে পাঠানো, হসপিটালে চলে গেছে নাকি? আচ্ছা, এটা কোন জায়গাতে হয়েছে? এটা বাতাবাড়ি দিঘির পাড়। দিঘির পাড়ে একদম না? আচ্ছা, আপনার নাম? তাপস কুণ্ডু। তাপস কুণ্ডু। পুলিশ আসছে এখন নাকি? আসতেছে। আচ্ছা আচ্ছা, না আচ্ছা। নদী থেকে বালি ও পাথর উত্তোলন ঘিরে জেলায় তৈরি হয়েছে নতুন করে ভিন্ন পরিস্থিতি। একদিকে পরিবেশ রক্ষায় সরকারের কড়া পদক্ষেপ, অন্যদিকে জীবিকার সংকটে পড়েছেন নদী নির্ভর শ্রমজীবী মানুষ বলে দাবি। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে নিয়ন্ত্রণহীনভাবে নদীর সামগ্রী উত্তোলনের ফলে ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে। নদীর স্বাভাবিক গতি প্রকৃতি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাড়তে থাকে ভাঙন ও অন্যান্য সমস্যা। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই অনিয়ম রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে নদী থেকে বালি ও পাথর তোলার কাজ প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু এর জেরে সমস্যায় পড়েছেন সেই সমস্ত শ্রমিক ও পরিবার যাদের জীবিকা সম্পূর্ণভাবে এই কাজের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে শনিবার ক্রান্তি ব্লকের পশ্চিম লাটাগুড়ির শ্মশানঘাট এলাকায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দ্রুত নদী থেকে সামগ্রী উত্তোলনের অনুমতি দিয়ে কাজ শুরু করতে হবে যাতে জীবিকা স্বাভাবিক হয়। তবে প্রশাসনিক সূত্রে খবর, পরিবেশের ভারসাম্য বজায় রেখে কঠোর বিধিনিষেধের মধ্যেই শীঘ্রই নিয়ন্ত্রিতভাবে নদীর সামগ্রী উত্তোলনের প্রক্রিয়া পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বললাম আজকে আপনাদের জমায়েত হওয়ার কারণটা কি? জমায়েত হওয়ার কারণ হচ্ছে আমাদের দীর্ঘ প্রায় 2 মাস হতে চলছে নদী বন্ধ। এই ভোটের আগ থেকে নদী বন্ধ। এদিকে আমাদের একটা গাড়িতে মিনিমাম 4-5টা করে লেবার আছে, ড্রাইভার আছে, আমাদের গাড়ি কিস্তি আছে। এই জন্য আর কি জমায়েত হওয়ার কারণ। আমরা চাচ্ছি সরকারের কাছে যে তাড়াতাড়ি এই নদীর রয়্যালটি ব্যবস্থা করে দেব। আমরা লিগেলভাবে চলতে চাই। আপনার নাম? আমার নাম দীপক রায়। আপনি কিছু বলবেন? আমাদের একটা গাড়ির প্রতি প্রায় 3-4টা করে লেবার, ড্রাইভার, তারপরে আমাদের গাড়িগুলোতে লোন নেওয়া আছে, সেই গাড়ির কিস্তি, তারপরে আমাদের বন্ধন আছে, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা, দুনিয়ার সমস্যার জন্য আমাদের হচ্ছে গাড়ি বন্ধ থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আপনার নাম? সরকার আমাদের এই নদীটাতে, নেওড়া নদীতে রয়্যালটি দিয়ে সরকারি নিয়ম অনুসারে যদি নদীটা খুলে দেয় তাহলে আমাদের সবার সুবিধা হয় এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারি। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম অভিষেক রায়। মোটামুটি 1000-1200 পরিবার। 1000-1200 পরিবার। আচ্ছা, আপনাদের দাবিটা কি? সরকারের কাছে আপনাদের কি দাবি? সরকারের কাছে আমাদের দাবি, আমাদের নদীটা যেভাবে হোক সরকারের রুলসে যা আইনে আসে সেই ব্যবস্থা আমাদের করে দেও। আমরা এখানে যাতে সবাই মিলে করে খাইতে পারি, সরকারের কাছে এইটাই আমাদের দাবি, যাতে আমাদের নদীর বেডটা সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলে, সরকারি আইন অনুসারে এই ব্যবস্থাটা সরকার আমাদের করে দেও। এতগুলো লোক আমরা পরিবার নিয়ে এখানে দীর্ঘদিন ধরে করে খাচ্ছি। আচ্ছা, আপনারা কতদিন ধরে কাজ করেন এই নদীতে? এইখানে মোটামুটি ধরো 30 থেকে 32 বছর ধরে আমরা এই নদীর সঙ্গে যুক্ত। আগে কি রয়্যালটি ছিল এই নদীতে? হ্যাঁ, আগে এই নদীতে রয়্যালটি ছিল, হাতে লেখা রয়্যালটি ছিল। তারপরে যখন অনলাইন হচ্ছে তারপরে বন্ধ করে দিয়েছে? তারপরে বন্ধ করে দিয়েছে। তাহলে আপনাদের দাবি হচ্ছে সরকারের কাছে? সরকারের কাছে আমাদের সরকারের রুলসে যা নিয়মে আছে সেইভাবে আমাদের এই নদীটার ব্যবস্থা করে দাও, আমরা যাতে করে মিলে খাইতে পারি, বউ বাচ্চাকে বাঁচাইতে পারি, যাতে আমাদের বাচ্চা কাচ্চা যাতে পড়াশোনার থেকে বঞ্চিত না হয়, এইটাই আমাদের সরকারের কাছে বিশেষ দাবি। আপনার নামটা? আমার নাম হচ্ছে বলরাম মহন্ত। আপনার বাড়ি? পশ্চিম লাটাগুড়ি, মহন্তপাড়া। ঠিক আছে, ধন্যবাদ। শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাটে চরম ভোগান্তির অভিযোগ উঠল। প্রতিদিনের মতো মৃতদেহ সৎকার করতে এসে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। অভিযোগ, শ্মশানঘাটের 3টি বৈদ্যুতিক চুল্লির সবকটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে মৃতদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে শোকাহত পরিবারগুলিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। একাধিক পরিবার মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটে এলে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় শিলিগুড়িবাসীদের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো,
8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শালিনী জালমিয়া এবং শিলিগুড়ি মণ্ডল 2-এর বিজেপি নেতা কানাইয়া পাঠক। বিরোধী দলনেতা অমিত সেন অভিযোগ করেন, গতকাল রাত থেকেই সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও শিলিগুড়ি পুর নিগমের কোনো দায়িত্বশীল আধিকারিককে দেখা যায়নি। শ্মশান ঘাটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার এই বেহাল অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাকে কেন্দ্র করে শ্মশান ঘাটে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত সমস্যার সমাধান এবং বিকল চুল্লিগুলি মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। वो जो बिहेवियर कर रहे थे उनका मेरे पास वीडियो फुटेज रिकॉर्ड भी है। দাদা, কিরণচন্দ্র শ্মশান ঘাটের প্রতিনিয়ত সমস্যা, চুলিগুলো প্রায় সময় খারাপ থাকে, কি বলবেন এই বিষয়ে? এই সমস্যা গতকাল থেকে ভোগান্তির শিকার শুরু হয়ে গেছে। এটা বাস্তবে পুর নিগমের অপদার্থতা একদম অপদার্থ হয়ে গেছে। একটা এমার্জেন্সি সার্ভিস, প্রচুর মানুষ দেখে কিভাবে দাঁড়িয়ে আছে। আমি রাত্রেবেলা 11:30 নাগাদ আসছিলাম, ওই সময় 3টা চিমনি বন্ধ ছিল, মানে আনঅপারেশনাল। তারপরে আমি কোনোভাবে প্রেশার দিয়ে একটা চিমনি চালু করালাম, কিন্তু আবার সকালে খবর পাচ্ছি না, একটাও ঠিক হয়নি। আমাকে রাত্রেবেলা বলা হয়েছিল সকালে টেকনিক্যাল টিম এসে ঠিক করে দিবে। আবার দেখি প্রচুর মানুষের ভোগান্তি, তারা নিজস্ব ডেড বডি নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন সকাল থেকে। একজন ব্যক্তি বলছে আমি সকালে আসি, এখন পর্যন্ত আমাকে দাহ সংস্কার করতে পারলাম না। আজকে অনেক মানুষ তাদের মন দুঃখী আছে, তারা নিজের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছেন, তারা এখানে আসছে না। তারপরে ডেড বডি নিয়ে অতদের যদি অপেক্ষা করতে হয়, অনেক লোককে তো বলা হয়েছে আপনি সাউডাঙ্গি চলে যান। মানে এটা কি অমানবিক দৃশ্য আমরা দেখছি এখানে। আর তারপরে কোনো কর্পোরেশনের লোক এখানে আসেননি। আমি ফোন করে যাচ্ছি, আমাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি একজন ইলেকট্রিকের ইনচার্জকে ফোন করলাম যে এখানে কয়টা চিমনি আনঅপারেশনাল, উনি বলছে 2টা চলছে। এখানে জিজ্ঞাসা করলাম 1টা চলছে, মানে ভুলভাল তথ্য আমাদের দেওয়া হচ্ছে। আমি এখানে অপেক্ষা করছি, এখনো তো কোনো টিম কর্পোরেশন থেকে আসেনি। আমি ফোনও করেছি। মেয়রের ভূমিকা নিয়ে কি বলবেন? মেয়র তো দেখাই যাচ্ছেন না, রাত্রেবেলা আসলেন না, এখনো আসলেন না। আমি জানি না ওনার কি হয়েছে। আমরা তো কোনোদিন বলিনি যে আপনারা কর্পোরেশন ছেড়ে চলে যান, কিন্তু উনি দায়িত্বই পালন করতে চাচ্ছে না। ওদের সমস্ত এমআইসি, যিনি দায়িত্বপূর্ণ এমআইসি, উনি কোথায় আছেন? সমস্ত দেখছি খালি নাটক করছে। অনেক কাউন্সিলর এখন নিজের ওয়ার্ড অফিসে যাচ্ছেন না, অনেক এমআইসি কর্পোরেশন আসে না। ওদের কি হয়েছে? যতদিন সময় আছে আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমাদের এখন আসতে হচ্ছে, এগুলা তো কিন্তু আমাদের মানুষের জন্য এসেছি এখানে, আমাদের আসার কথা না। কিন্তু পরপর ফোন আসছে এখান থেকে। লাস্টে আমি খবর নিচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, আমি দেখছি কি আসছে না আসছে, আমি মানুষের সাথে আছি। আপনার দিক থেকে কিভাবে দেখবেন বিষয়টা? বিষয় দেখার কি আছে? আমি তো কর্পোরেশনে লাগাতার ফোন করছি, ইনচার্জদের ফোন করেছি, তারা আসছেন না এখানে। আমি তো দাঁড়ায় আছি, যত বড় ঠিক হচ্ছে না আমি আছি, তার ওরা আসলে তারপরে আমি ব্যবস্থা দিচ্ছি কি হবে না। পৌরসভার কর্মীদের কড়া হুঁশিয়ারি শুকরা মুন্ডার, অচলাবস্থা কাটাতে মাঠে বিধায়ক। মালবাজার পৌরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন বিধায়ক শুকরা মুন্ডা। মহকুমা শাসককে সঙ্গে নিয়ে পৌরসভায় পরিদর্শনে এসে তিনি কর্মচারীদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দেন। তার স্পষ্ট বক্তব্য, যারা আসি যাই মাইনে পাই নীতিতে চলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামীতে সকল কর্মচারীকে সময় মতো কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। পৌরসভায় বর্তমানে একাধিক সমস্যা প্রকট হয়ে উঠেছে। বহু ঠিকাদার এখনও তাদের প্রাপ্য বিল পাননি বলে অভিযোগ। সাদা কাগজে কাজের বরাত দেওয়া হওয়ায় সেই বিল অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। অন্যদিকে কর্মচারীদের বেতনও 3 থেকে 4 মাস বকেয়া রয়েছে। শহরে নিয়মিত আবর্জনা পরিষ্কার হচ্ছে না, পাশাপাশি রাস্তার আলোর সমস্যাও রয়ে গেছে। বিগত দিনে বিভিন্ন অনিয়ম ও মামলার কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল মালবাজার পৌরসভা। এই অচলাবস্থা কাটিয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে এবং জনগণের স্বার্থে পৌরসভাকে সচল করতেই প্রশাসনকে সঙ্গে নিয়ে উদ্যোগী হয়েছেন বিধায়ক শুকরা মুন্ডা। চেয়ারম্যানের সাথে প্রশাসনিক মিটিং করলেন, কি হলো আলোচনা? মূলত আলোচনার মধ্যে এটাই ছিল যে পৌরসভার কাজকর্মটা এখনও পুরোপুরি আমরা যেটা দেখতেছি পুরো ঠাপ আছে। যেহেতু ওরা ইলেক্টেড এবং একটা সংস্থা ওখানে রয়েছে, তার চেয়ারম্যান কাজ থেকে আমাদের কিছু তথ্য নেওয়ার ছিল। সেটা হলো অনেক কাজ আছে যারা ওরা ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটা কতটা হয়েছে বা কতটা অনগোয়িং আছে। তার মধ্যে একটা কাজ এরা সাদা কাগজে লিখে দিয়েছে, সেটাও বোধহয় কাজ এজেন্সি করে দিয়েছে। এখন পেমেন্টের জন্য ওরা দ্বারস্থ হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনে, কিন্তু চেয়ারম্যানও বলছে যে আমরা তাদের প্রেয়ারটাকে উপরে পাঠাচ্ছি, কিন্তু প্রেয়ার পাঠানো কোনো লজিক নেই। যখন ওখানে ওয়ার্ক অর্ডারই নেই সিস্টেমেটিক্যালি, তাহলে ও পেমেন্টের পাওয়ার অধিকারও নেই। যারা এইসব করেছে তখন তো অনেক কিছু হতো, সেই মধ্যে এইসবগুলো অনেক কাণ্ড হয়েছে।
তারপর আমি জিজ্ঞাসা করলাম যে অনেকই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আছে, তাদের বেতন 4 মাস 5 মাস এখন পর্যন্ত হয়নি। তার পরিপ্রেক্ষিতে উনি বললাম কি হ্যাঁ এটা আছে, পেমেন্ট হয় নাই, অনেকেরা কাজে আসে অনেকেরা আসে নাই। তখন আমি বললাম কি আপনার কাছে 141 স্যানিটেশন জন্য এমপ্লয়িজ আছে, কিন্তু আপনার মালবাজারটাতে তো নোংরা পড়ে আছে, কোথাও পরিষ্কার নাই, সব জায়গায় নোংরা ফেলা আছে। উদিচি ভবনের আশপাশে যেটা নোংরা দেখা যাচ্ছে, যেটা আপনার রাজা টি স্টেটের পাশে যেটা আছে, এখানে অনেক নোংরা আমি পড়ে আছে। তো এই যে 141 স্যানিটেশন এমপ্লয়িজ রাখা হয়েছে, তার কার্যকর্মটা কী? ওরা কাজ করেন নাকি বাড়িতে থেকে ওদের হাজিরাটা হয়ে যায়? আমরা বলে আসছি, আমি স্পেশালি বললাম চেয়ারম্যানকে কালকে থেকে সবাইকে কাজে লাগান, যদি কেউ যদি কাজ না করেন তাকে এখন থেকে বাইরের রাস্তাটা দেখিয়ে দেন, আমরা নিজের মতন ওই জায়গাটাকে ফিল আপ করি। বর্ষার আগে তিস্তাপাড়ের বাসিন্দাদের শুরু হয়েছে জীবন জীবিকার লড়াই। তিস্তাপাড়ে শুরু হয়েছে জীবিকার লড়াই। নদীর ধারে সারি সারি নৌকা মেরামত, জাল গুছিয়ে প্রস্তুত জেলেরা। বর্ষাকালে তিস্তায় মেলে মাছের সম্ভার, তাই এই সময়টা আয়ের বড় ভরসা নদী পাড়ের মানুষের। পাশাপাশি ভেসে আসা কাঠ সংগ্রহ করেও চলে বহু পরিবারের সংসার। তবে জীবিকার সঙ্গে বাড়ছে উদ্বেগও। পাহাড় সমতলে টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর, দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা। অতীতের স্মৃতি এখনো তাজা, তাই সতর্ক নদী পাড়ের বাসিন্দারা। প্রশাসনের তরফেও শুরু হয়েছে মাইকিং। জীবিকার টান আর বন্যার ভয়, এই দুয়ের মাঝেই দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। বর্তমান পরিস্থিতিতে মানে তিস্তা একটু বাড়া ভাব বাড়তেছে। আমরা চড়ে ধান ক্ষেত করি। ব্যস্ততা কিসের এখন? ব্যস্ততা মানে এখন নৌকায় যে আলকাতরা করি, আবার চড়ে ধান করি, মাছ ধরি। নদীতে ভালো ভালো মাছ পাওয়া যায়, বরেলি মাছ। আর কাঠ করিও ভাসে অনেক। নৌকাটা এই সময় দরকার কি? হ্যাঁ, নৌকাটাই বর্ষার সময় দরকার। কতগুলো নৌকা আছে তিস্তা এখন? এখানে প্রায় 60-70টা নৌকা আছে। কি নাম আপনার? আমার নাম আছে মোহাম্মদ জহিরুল। আপনারা নৌকায় তেল দিতেছি। কি তেল এটা? আলকাতরা। কেন আলকাতরা কেন? নৌকাতে জল ধরবে না, জল কাটে যাবে। জল কাটে যাবে। তিস্তার বর্তমান পরিস্থিতি কি? জল বাড়তেছে। কি নাম আপনার? উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলে ডুবে 10ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে আজ জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়াপাড়ার বাসিন্দা সূর্য রায় 10ম শ্রেণীর ছাত্র। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল। রোড স্টেশন সংলগ্ন একটি পুকুরে নামার পর অসাবধানতাবশত সে গভীর জলে তলিয়ে যায়। উল্লেখ্য, রেলের কাজ চলাকালীন মাটি কাটার ফলে ওই পুকুরটির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে সূর্যকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও এলাকার মানুষজন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দীপা রায় এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, রেলের কাজের ফলে তৈরি হওয়া ওই জলাশয়টি ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুকুরটির চারপাশে বেড়া ও দেওয়াল নির্মাণের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। পদক্ষেপ বলতে আমরা আজকে রেল ডিপার্টমেন্ট এখানে যে আছে রোড স্টেশনে যিনি আছেন স্যার, ওনাকে জানাবো যে ওনারা যা করছে ঠিক আছে, কিন্তু লোকালের সেফটির জন্য বা সবার বাচ্চা কাচ্চা তো সবাই থাকে না, সবার সেফটির জন্য পুকুর যাতে ওনারা কিছু একটা ব্যবস্থা করে, চারদিকে যা হোক ওনারা ওয়ালি দিক আর এমনি বেড়াই দিক, যা একটা যে কোনো একটা ব্যবস্থা ওনাদের নিতে হবে। এইভাবে তো রাখা যায় না, এখানে তিনটা পুকুর আছে। ওনারা ওনার কাজের জন্য নিয়ে গেছে, ভালো কথা, আমরা বাধা দিব না, যেহেতু ওনাদের এটা রেলের ইসে, কিন্তু আমাদেরও তো একটা সেফটির ব্যাপার আছে না, সবাই লোকালি বাচ্চা কাচ্চা থাকে।
আমার নাম দীপা রায়। আপনি এই এলাকার কোন আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শেষাপাড়ার পঞ্চায়েত সদস্য। ঘটনাটি আপনার এলাকায় ঘটেছে? হ্যাঁ, ঘটনাটি আমার এলাকায় ঘটেছে। দক্ষিণ বোরাপাড়ার বাড়ি জয়ন্ত রায়ের ছেলে সূর্য রায়। তো গেছে স্নান করতে, পাড়ারই কয়েকটা ছেলে ফেলে ওর বন্ধু বান্ধব নিয়ে, ছোটো ছোটো বাচ্চাগুলো। তো হঠাৎ করে সে তলিয়ে যায়। তারপর তারা ওখান থেকে ওঠানোর পরে 10তলাতে নিয়ে আসে, সুপারিশপুর মেডিকেলে নিয়ে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করে। স্নান করতে গেছিল? হ্যাঁ, স্নান করতে গেছিলো। কোথায় সেটা? স্নান করতে গেছিলো আমাদের বাড়ির পেছন দিকে, আমাদের রোড স্টেশনের পাশে। আচ্ছা, মানে সেখানে পুকুর ছিল? সেখানে পুকুর আগের থেকে ছিল না, কিন্তু স্টেশনের যে কাজ হচ্ছিল ওই কাজের জন্য যেখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে সেই পুকুরেই স্নান করতে গিয়েছিল। সেখানেই স্নান করতে? হ্যাঁ, সেখানেই স্নান করতে। আজকে প্রথম স্নান করতে না এর আগেও? আজকে সম্ভাবনা যে হয়তো কয়েকদিন আগেও গেছিল স্নানে। কাদের সঙ্গে যায় মূলত? মূলত পাড়ারই ছেলে, সব এই একই বন্ধু বান্ধব, একই বয়সের সব। তারপর আপনার খবর কখন পান বাড়ির লোক? আমরা খবর পাই 2টা নাগাদ খবর পাই। আমরা তাড়াহুড়া করে ওখানে যাই, ওখান থেকে আমরা নিই 10তলাতে নিয়ে আসি। এসে শুনলেন আবার? এসে কি শুনলেন তখন? আসলে এসে 10তলায় এসে যখন নিয়ে আসে তখন শুনলাম যে ত্যাগ করছে, শরীর ত্যাগ করছে। এমনি কি মানে কত বয়স কীরকম হবে? বয়স 15+। কোন স্কুলে পড়তো? স্কুলে সোনামুল্লা হাই স্কুল। এফডিআই পড়তো। এফডিআই স্কুল। কোন ক্লাসে পড়তো? ক্লাস 10-এ পড়তো। কী নাম ওনার? সূর্য রায়। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ বোরাপাড়া, পাহাড়পুর। বাবা কী করে? বাবা এমনি পেশায় গাড়ি চালক। বাড়িতে কে কে রয়েছে ওনার? বাড়িতে মা বাবা। উনি একাই? হ্যাঁ, সন্তান এক ছেলে, একটাই সন্তান। এখন কি হলো এখানে? বডি আজকে দিবে? হ্যাঁ, বডি তো আজকে দিবে না, প্রশাসন থেকে লোক আসছে, কথা হলো যে বডি কালকে দিবে পোস্টমর্টম হওয়ার পরে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু হলো। পাশাপাশি সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে উদলাবাড়িতে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হলো বিধায়কের উপস্থিতিতে। কৃষকেরা সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার জলপাইগুড়ি কৃষি ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.